একটি গ্রামে একের পর এক মেয়েরা সুইসাইড করছিল। হয়তোবা কেউ পানিতে পড়ে, অথবা কেউ গলায় দড়ি দিয়ে। কিন্তু কেন? সেই রহস্য জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো আজ এমন একটি ভয়ঙ্কর সাসপেন্স আর থ্রিলার ভরা তামিল ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ বশীকরণা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই 1997 সালের ঘটনা দেখানো হয়, অর্থাৎ ওয়েব সিরিজটি সেই সময়ের প্রেক্ষাপটে বানানো হয়েছে। তো এরপরেই একটি মেয়েকে রাতের আধারে হেঁটে যেতে দেখা যায়। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তারপরেও সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। মেয়েটির শরীরের জামাকাপড় ছেঁড়া ছিল, তার মুখে আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থায় মেয়েটি রাতের আধারে ভয় পেয়ে হাঁটতে হাঁটতে একটা জলাশয়ের কাছে আসে। সেখানে দাঁড়িয়ে মেয়েটি প্রচণ্ড কান্না করতে থাকে। হাত জোর করে মেয়েটি মনে মনে কারো কাছে ক্ষমা চাইতে থাকে। এরপরেই মেয়েটি সেই জলাশয়ে ঝাঁপ দেয়। এরপরেই দার্শী এবং তার মেয়ে সিরিকে দেখানো হয়, যেখানে ঘুম থেকে উঠেই সিরি তার বাবাকে বিভিন্নভাবে বলতে থাকে পরশুদিন কিভাবে আসবে। কারণটা হচ্ছে পরশুদিন তার জন্মদিন। সে তার বাবাকে বলে, তুমি আমার জন্মদিনে কি উপহার দেবে? দার্শী তার মেয়েকে বলে, আমি তোমার জন্য নতুন জামা নিয়ে আসবো। দার্শী তার স্ত্রী লক্ষ্মীকে বলে, আমি সিরির জন্য কিছু নতুন জামা নিয়ে আসবো ওর বার্থডেতে, তোমার কিছু লাগবে কিনা? তখন লক্ষ্মী তাকে বলে, অনেকদিন হয়েছে শহরের বাইরে যাই না, চলো শহরে যেয়ে একটু ছবি দেখে আসি, আমার তোমার সাথে ঘুরতে অনেক যেতে ইচ্ছে করছে। কিন্তু দার্শী বলে, আজ নয়, অন্য একদিন, ওর বার্থডে শেষ হয়ে যাক, তারপরে একসাথে যে আমরা ঘুরে আসব। দার্শী তার মেয়েকে কথা দিয়ে যায় যে সে তার জন্য নতুন জামা নিয়ে আসবে। এটা বলে সে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু দেখা যায় বের হওয়ার সময় সে একটি দা নিয়ে বের হয়, আর তার চোখে মুখে রাগের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। সে কোথাও যেতে থাকে দাটা নিয়ে। এরপরেই পুষ্পা নামের একটি মেয়েকে দেখা যায়, যে সেই গ্রামের প্রেসিডেন্টের সাথে সময় কাটাচ্ছিল। পুষ্পা পেশায় একজন প্রস্টিটিউট, আর দার্সি শিবাজির হয়ে কাজ করত। দার্সি সেখানেই বসেছিল। শিবাজি সেখান থেকে বের হয়ে আসলে দার্সি তার সাথে চলে আসে। এরপরে গ্রামের ছোট্ট টঙের দোকানগুলোতে রাজনীতি নিয়ে কথা হতে থাকে। সবাই বলতে থাকে বরাবরের মতো এবারও প্রেসিডেন্ট ইলেকশনে জিতবে শিবায়া। সেখান থেকেই শিবায়া যাচ্ছিল। শিবাও তাদের সাথে কিছুক্ষণ কথা বলে। ঠিক তখনই একটা মেয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। শিবায়া মেয়েটিকে পড়ে যাওয়া থেকে ধরে ফেলে, আর ঠিক ওই সময়টাতেই দার্সি শিবায়ের উপর হামলা করে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, সেখানেই মেরে ফেলে। ঠিক তখনই দেখা যায় এটা ছিল দার্সির একটা কল্পনা, অর্থাৎ দার্সির চোখে মুখে যে রাগের স্পষ্ট ছাপ ছিল সেটা ছিল শিবায়ের জন্য। কিন্তু সে শিবায়াকে কিছুই বলে না। এরপরেই শিবায়া তার বাড়িতে চলে আসে। শিবায়াকে দেখাশোনা করার জন্য রাঙ্গা নামের একজন লোক ছিল, যে শিবায়ের একনিষ্ঠ ভক্ত। সে রাঙ্গার সব ধরনের দেখাশোনা করত, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। আর দার্শীকে সেই বাড়িতেই কাজ করতে দেখা যায়। শিবায়া গোসল করে মাছের ঝোল দিয়ে ভাত খেতে থাকে, আর বলতে থাকে এই ধরনের খাবার তার অনেক প্রিয়, আর এটা তার প্রতিদিন খেতে ইচ্ছে করে। তখনই পাশ থেকে দার্সি বলছিল, মানুষের যেটা ইচ্ছে করে সেটা সবসময় করতে নেই, এতে বিপদ হতে পারে। কিন্তু শিবায়া বলে, সব মানুষ আর শিবায়ের মধ্যে পার্থক্য রয়েছে, তুমি তোমার কাজ করো। কিছুক্ষণ কাজ করার পরে দার্সি শিবায়াকে বলে, কালকে আমার মেয়ের জন্মদিন, আমি ওর জন্য একটা জামা কিনতে শহরে যেতে চাই। তখন শিবায়া বলে ঠিক আছে, আর যাওয়ার আগে তাকে কিছু টাকা দেয়, বলে এই টাকাটা তুমি যাওয়ার সময় পুষ্পাকে দিয়ে যেও। সেখানে দার্সি আরও একটা আবদার করে, তার মেয়ে গোলাপ ফুল অনেক পছন্দ করে, সে তার মেয়ের জন্য দুটো গোলাপ ফুল নিতে চায়। শিবাজি একটু হেসে তাকে পারমিশন দেয়। দার্সি দুটো গোলাপ ফুল নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে সে প্রথমে আসে পুষ্পার কাছে। শিবায়ের দেওয়া টাকাগুলো সে পুষ্পার মুখের উপরে ছুঁড়ে মারে। দার্সি সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই পুষ্পার নখ কাটতে যেয়ে তার আঙুলে কিছুটা ব্যথা পায়। এটা দেখে দার্সি আবারও ফিরে আসে এবং তাকে সাহায্য করে। দার্সি আর পুষ্পা ভেতরে চলে আসে। দার্সি পুষ্পাকে বলে, টাকা ইনকামের জন্য অন্য কোনো পথ তুমি খুঁজে পেলে না? পুষ্পা বলে, এই পথে পুরুষেরা আমার পায়ের নিচে এসে বসে। এছাড়া পুষ্পা আরও বলে, আমি সাহসীভাবে বেঁচে আছি, তোমার মতো দাসত্ব করে নয়। দার্সি বলে, তুমি এখান থেকে চলে কেন যাচ্ছ না? পুষ্পা বলতে থাকে, আমি যদি এমন একজন মানুষকে খুঁজে পাই যে আমার সৌন্দর্যকে সম্মান করবে এবং আমাকে সুখে রাখবে, তখনই সেই ধরনের মানুষের সাথে আমি চলে যাব এখান থেকে, কিন্তু কাউকে তো খুঁজে পাচ্ছি না।
তুমি আমাকে এনে দাও, তাহলে তোমাকে কমিশন দেব। এই কথা সহ্য করতে না পেরে দার্সি তাকে একটা চর মেরে বসে। পুষ্পাও তাকে একটা চর মারে। এরপরেই তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। কিন্তু একটা সময় পুষ্পা দার্সিকে বাধা দেয়। পুষ্পা দার্সিকে বলে, তুমি কি জানো আমি তোমাকে বাধা কেন দিলাম? কারণ আমরা দুজনে এই সব কিছুর ঊর্ধ্বে চলে এসেছি। আমি তোমার মেয়েকে দেখেছি এই 7 বছর ধরে, সে একেবারে তোমার মতো হয়েছে। কালকে ওর বার্থডে, সিরিকে আমার পক্ষ থেকে এই নুপুরটা গিফট দিও। দার্সি তারপরেও বলে যে তুমি এখান থেকে চলে যাও। এতে একটা সময় পুষ্পা রেগে যায়, দার্সির দিকে টাকা ছুঁড়ে মেরে বলে, তোমার কি মনে হয় শুধু এই টাকার জন্য আমি এতদিন এই গ্রামে আছি? এদিকে সিরি তার মার সাথে বসে মাছ ধরছিল আর জিজ্ঞেস করছিল বাবা কখন আসবে। অন্যদিকে দেখা যায় দার্সিকে কিছু লোক মারছিল, আর সেই লোকগুলো ছিল শিবায়ার। দার্সিকে প্রচণ্ড আহত করে তারা কোথাও নিয়ে আসতে শুরু করে। রাতে বৃষ্টি হচ্ছিল। শিবায়াকে তার গাড়ি নিয়ে দার্সির বাড়ির সামনে আসতে দেখা যায়। দার্সি ছোট্ট মেয়েকে জিজ্ঞেস করে, তোমার বার্থডে কবে? এই বলে সে সিরির হাতে কিছু টাকা গুজে দেয় এবং জিজ্ঞেস করে দার্সি কোথায়। লক্ষ্মী বলে দার্সি শহরে গেছে, চলে আসবে। শিবায়ার সেখান থেকে চলে আসতেই যাচ্ছিল, তখনই মাছ রান্নার গ্রান পায়, আর তখনই শিবায়া খেতে বসে যায় লক্ষ্মীর বাড়িতে। এদিকে দেখা যায় শিবায়ের লোকেরা একটা গর্ত করে সেখানে দার্সিকে চাপা দিতে শুরু করে। দার্সি তখনও জীবিত ছিল, আর সেখান থেকেই সে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। দার্সির বাড়ির সামনেই তাকে মাটি চাপা দেওয়া হচ্ছিল জীবন্ত। লক্ষ্মী আর সিঁড়ি যেহেতু ঘরের ভেতরে ছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই এটা তারা বুঝতেই পারে না। শিবায়ের লোকেরা দার্সিকে সেখানে জীবন্ত মাটি চাপা দিয়ে সেটার উপরে একটা গোলাপ গাছ লাগিয়ে দেয়। অন্যদিকে লক্ষ্মী সিঁড়ি তখনও বসে শিবায়াকে খাওয়াচ্ছিল। খুনি শিবায়া খেয়ে গাড়িটা নিয়ে এবং তার লোকজনদের নিয়ে সেখান থেকে চলে আসে, আর আসার আগে সিঁড়িকে বলে, তোমার বাবার কাছে শুনেছিলাম তুমি নাকি গোলাপ গাছ পছন্দ করো, তাই তোমার জন্য একটা গোলাপ গাছ লাগিয়ে দিয়ে গেলাম। এতে ছোট্ট মেয়ে সিঁড়ি অনেক খুশি হয়। এরপরেই শিবায়া চলে আসে পুষ্পার কাছে। পুষ্পা ভয় পেতে থাকে। শিবায়া তাকে সেই নুপুরটা দেখায়, যেটা সে দার্সির মেয়ের জন্য কিছুক্ষণ আগে তাকে উপহার দিয়েছিল। পুষ্পা তখন বুঝে যায় শিবায়া দার্সিকে মেরে ফেলেছে। শিবায়া পুষ্পাকে বলে, ফুল যেমন শুধু গডের উপরেই মানায়, ঠিক তেমনি তোমার শুধু আমার সাথেই মানায়, অন্য কারোর সাথে না। এই বলে সে পুষ্পার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। পুষ্পা শুধু মুখ বুজে কাঁদতে শুরু করে। এরপরেই 7 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে দার্সি এবং তার বন্ধু চিট্টি রাতের বেলায় ক্ষেতের ভিতরে চলে আসে পানি দেবার জন্য। সেখানে দাঁড়িয়ে তারা কথা বলছিল। ঠিক তখনই দেখা যায় ক্ষেতের ভেতরেই মুখোশ পরা একটি লোক একটি মেয়েকে রেপ করার চেষ্টা করছিল। কিন্তু দার্সির আর চিট্টির কথা শুনে সে থেমে যায়। মেয়েটি চিৎকার করে তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু লোকটি তার মুখ চেপে ধরেছিল, যার ফলে এতে দার্সি এবং চিট্টি সেখান থেকে কোনো কিছু না বুঝেই চলে যায়। এরপরই পরের দিন সকালের ঘটনা দেখানো হয়। বাস স্ট্যান্ডে একটি মেয়ে নামে পুষ্পা। পুষ্পা দেখতে অনেক সুন্দর দেখায়, তার দিকে সবাই তাকিয়ে থাকে। চিট্টিও সেখানে ছিল। পুষ্পা চিট্টিকে ডাকে আর বলে সেই গ্রামের প্রেসিডেন্টের সাথে দেখা করতে চায়, তার কিছু কাজ আছে। চিট্টি তাকে নিয়ে যেতে শুরু করে, আর রাস্তার মধ্যেই সে দার্সিকে ডেকে নিয়ে যায়, যে গাছের নিচে বসেই ঘুমাচ্ছিল। পুষ্পা দার্সির এই নাজেহাল অবস্থা দেখে হাসতে থাকে। দার্সি একটু রাগ করে। দার্সি আর চিট্টি মিলে পুষ্পাকে শিবায়ের কাছে নিয়ে যেতে থাকে, আর যাওয়ার সময় দার্সি শিবায়ের অনেক প্রশংসা করতে থাকে। সে বলে তাদের প্রেসিডেন্ট সবথেকে ভালো প্রেসিডেন্ট। দার্সি শিবায়ের অন্ধভক্ত ছিল। শিবায়াকে দেখা যায় বাগানে বসেই গান শুনতে। ঠিক তখনই সেখানে পুষ্পা চলে আসে। সে শিবায়ের সাথে কথা বলতে থাকে, বলে আমি চাই সেটা যদি আপনি আমাকে দেন, তাহলে আপনি যা চান আমি সবকিছু আপনাকে দেব। প্রস্টিটিউশনের বিজনেস করতে চাই। এটা শুনে শিবায়া কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে আমি অনুমতি দিলাম, কিন্তু সেটা সবার জন্য নয়, তুমি শুধু আমার সাথে থাকবে। এতে পুষ্পা রাজি হয়ে যায়। দার্সি আর চিট্টিকে বলে গ্রামের বাইরের বাড়িটা থেকে পুষ্পার থাকার ব্যবস্থা করে দাও। অন্যদিকে দার্সি এতক্ষণে যখন জানতে পেরেছে পুষ্পা একজন পতিতা, সে তাকে ঘৃণাভরা চোখে দেখতে শুরু করে। সেখানে চিট্টি সেই বাড়িটাকে পরিষ্কার করতে থাকে। পুষ্পা বলে বাড়ির আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা জিনিসের কমতি রয়েছে, বাড়ির সামনে ফুল গাছ থাকলে অনেক ভালো লাগতো। চিট্টি বলে ফুল গাছ এই গ্রামে শুধুমাত্র আমাদের প্রেসিডেন্টের বাড়িতেই লাগানো থাকে, আর কারো বাড়িতে গোলাপ গাছ থাকার অধিকার নেই। এরপরে চিট্টি এবং দার্সি পুষ্পাকে বাসে করে কোথাও নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরেই রাস্তার মধ্যে বাস থামায় সুরি। এই সুরিও ছিল
প্রেসিডেন্ট শিবার লোক। সে বাসে উঠে যায় এবং পুষ্পাকে দেখে আর চিট্টিকে সরিয়ে সে পুষ্পার পাশে বসে পড়ে এবং তাকে বাজেভাবে ইঙ্গিত করতে থাকে আর বিভিন্ন কথা বলতে থাকে। পুষ্পাও তাকে ছেড়ে দেয় না, তার প্রত্যেকটা কথার জবাব দেয় আর একটা সময় বলে, আজকেই রাতে হয়তোবা প্রেসিডেন্ট আমার কাছে আসবে আমার সাথে থাকতে, তখন যদি তোমার নামে আমি কমপ্লেন করি বুঝতে পারছো তো কি হবে। এটা শুনে সুরি কিছুটা ভয় পেয়ে যায় আর সামনেও দেখতে পায় যে প্রেসিডেন্ট দাঁড়িয়েছিল অর্থাৎ শিবায়া। এই জন্য সে পুষ্পাকে কিছু না বলে মাথা নিচু করে বাস থেকে নেমে যায়। এটা দেখে চিট্টি এবং পুষ্পা হাসতে শুরু করে। দেখা যায় দার্সি আর চিট্টি পুষ্পাকে নিয়ে হসপিটালে আসে। সেখানে আসার পরে পুষ্পা তাদের জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন নিয়ে আসলে? চিট্টি আর দার্সি দুজনেই কিভাবে বলবে বুঝতে পারছিল না। পুষ্পা বলে, কি হয়েছে আমাকে খুলে বলো। তখনই পুষ্পা দেখতে পায় সেখানে এইডস রোগের একটা সাইন। এটা দেখে জিজ্ঞেস করে, তোমাদের দুইজনের কি কারোর এইডস রোগ আছে কিনা, সেটা পরীক্ষা করতে এসেছো? দার্সি আর চিট্টি বলে, আরে না না, আমাদের নেই, আসলে শিবায় প্রেসিডেন্ট বলেছে তোমার এইডস টেস্ট করতে। পুষ্পা কিছুটা মন খারাপ করলেও পরে রাজি হয়ে যায়। এদিকে রাতের বেলায় বসেই কিছু পেপার কাট এবং কাগজ পোড়াচ্ছিল রাঙ্গা। অন্যদিকে শিবায়া একটা ক্যামেরাকে ভালো করে দেখছিল। শিবায়া বলছিল, এখন তোমার এই সত্যগুলো কিভাবে জানবে? ঠিক তখনই সে রশি টেনে কুয়া থেকে একজনকে টেনে তোলে, অর্থাৎ সে একজন সাংবাদিক ছিল আর শিবায়ের অপকর্মের বিষয়ে সে প্রমাণ জোগাড় করছিল। এটা শিবায়া জানার পরে সেই প্রমাণগুলোকে ধ্বংস করে দেয় আর সেই সাংবাদিককে সেখানেই মেরে ফেলে। এর কিছুক্ষণ পরে রাতের বেলা দার্সি আর চিট্টি সে এইচআইভি রিপোর্টটা নিয়ে আসে। শিবায়া দেখতে পায় পুষ্পা এইচআইভি নেগেটিভ, তাই সে রেডি হয়ে পুষ্পার সাথে থাকার জন্য সেই বাড়িটিতে চলে আসে। সেখানে সে প্রথমবারের মতো পুষ্পার সাথে ঘনিষ্ঠ হয়। এদিকে পরদিন সকালে লক্ষ্মীকে দেখা যায় যে একটি বাড়িতে কাজের মেয়ের কাজ করত। এরপরে দেখা যায় দার্সি আর চিট্টি পুষ্পার জন্য কিছু বাজার করে নিয়ে আসে আর সেখানে আসার পরে পুষ্পা বলে, প্রেসিডেন্ট বলেছে পুষ্পা যেন কখনো গ্রামের ভেতরে না যায়, আর এমনিতেও আজকে বাজার করার সময় তাকে নিয়ে মানুষ নানা কথা বলছিল। পুষ্পা সেখানে রান্না করে তাদের জন্য। দার্সি খেতে না চাইলেও পরে জোর করে পুষ্পা তাকে খাবার খাওয়ায়। এদিকে গ্রামে একজন ডক্টরকে আসতে দেখা যায় যে মেয়েদের চিকিৎসা করছিল। তখনই একজন কিশোরী মেয়ে যখন তাকে তার রোগের কথা বলছিল, ওই সময়ে ডক্টর টেবিলের নিচ দিয়ে তার পায়ে অসভ্যভাবে টাচ করছিল। এটা মেয়েটা বুঝতে পারছিল, সে কিছু বলতে পারছিল না, শুধু ঘাবড়ে যাচ্ছিল। অন্যদিকে লক্ষ্মী এটা বুঝতে পেরে তার প্রতিবাদ করে আর ডাক্তার সেখান থেকে চলে যায়। এদিকে খাবার খাওয়ার পরে পুষ্পা চিট্টি আর দার্সিকে বলে, আমাকে মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসো, আমি পুজো দেব। পুষ্পা রেডি হয়ে মন্দিরে চলে আসে তাদের সাথে আর সেখানে পুজো দিয়ে যখনই তারা বাড়ি ফিরছিল ক্ষেতের মধ্যে সে সুরি এবং আরো কয়েকজন লোককে দেখতে পায় যারা সেখানে খেলছিল। পুষ্পাকে দেখা মাত্রই সুরি বাজে কমেন্ট করে। এটা শুনে দার্সি একটু রেগে যায়, পুষ্পাও রেগে যায়, কিন্তু সুরি তাকে নিয়ে বাজে বাজে কথা বলতেই থাকে। সুরি দার্সিকে বলে, তোমার যদি এতই ইগোতে লাগে তাহলে এই খেলায় আমাকে হারিয়ে দেখাও, তাহলে আমি ওর নামে আর কোনো কথা বলবো না। অর্থাৎ সেখানে কুস্তি খেলা হচ্ছিল। দার্সিও এতে রাজি হয়ে যায়, কিন্তু পুষ্পা বলে, তুমি নয়, আমি ওর সাথে খেলবো। পুষ্পা সুরির সাথে কুস্তি খেলতে শুরু করে, কিন্তু খেলা শুরু হওয়ার আগেই সে সুরিকে ল্যাং মেরে ফেলে দেয় আর সুরিকে তার উপযুক্ত জবাব দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সুরির বন্ধুরা বলছিল, একজন মেয়ে তোমাকে এইভাবে অপমান করে চলে গেল আর তুমি কিছুই বলতে পারলে না। এতে সুরি প্রচণ্ড রেগে যায় এবং সে পুষ্পার বাড়িতে আসে আর তাকে বাজেভাবে টাচ করে সেখান থেকে তাকে অপমান করে চলে যায়। পুষ্পা হতবাক হয়ে শুধু দাঁড়িয়েছিল। সুরি সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দার্সি সেখানে চলে আসে আর পুষ্পাকে একটা কাপড় জড়িয়ে দেয়, তাকে শান্ত করে। রাতের বেলায় দেখা যায় একটি মেয়ে ফাঁসিতে ঝুলছিল, তার পাশ দিয়ে দুইজন লোক চলে যাচ্ছিল, কিন্তু অন্ধকার থাকায় তারা মেয়েটিকে দেখতে পায় না, সেখান থেকে চলে যায়। সকাল হতেই মেয়েটির লাশ সবার চোখে পড়ে। মেয়েটির বাবা মা এসে কাঁদতে শুরু করে। গ্রামবাসীরা অর্থাৎ দার্সি, চিট্টি সহ বাকিরা এসে মেয়েটিকে নিচে নামায়। মেয়েটির নাম ছিল স্বর্ণা। সেই ডক্টরও সেখানে ছিল আর এই স্বর্ণা মেয়েটিকেই ডক্টর টেবিলের নিচে ওইভাবে টাচ করেছিল। ডক্টর মেয়েটির লাশ দেখে ভয়ে ভয়ে তাকাতে থাকে। খবর পেয়ে সুরি এবং তার বন্ধুও সেখানে চলে আসে। এটা দেখার পরে বলে, আজকাল নিচু জাতির মেয়েদের কি হচ্ছে কে জানে, বিয়ের আগেই এভাবে মারা যাচ্ছে, কিন্তু কেন? ওরা যদি এভাবে মারা যায় তাহলে আমাদের কি হবে? সুরি আর বলে, হয়তোবা বিয়ের আগেই অন্য কাউকে খুশি করতে চেয়ে আর মুখ দেখাতে পারেনি, তাই এমনটা হয়েছে, কিন্তু তারপরেও আমার কাছে আসলে আমি ওকে খুশি করে দিতাম।
এসব কথা শুনে লাক্ষ্মী প্রচণ্ড রেগে যায় আর সুরিকে বলে, তুমি মুখ বন্ধ না করলে এখনই তোমার গালে আমি একটা চড় মেরে বসবো। সুরি বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? নিচু জাতির মেয়ে হয়ে আমাকে এইভাবে কথা বলো। এইবার দার্সিও রেগে যায় আর তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখনই খবর পেয়ে শিবায়া সেখানে চলে আসে আর এসেই সে সুরিকে একটা চড় মেরে বসে। এরপরে শিবায়া মেয়েটির লাশ দেখে আফসোস করতে থাকে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ অফিসার প্রসাদ। সে স্বর্ণার লাশটা ভালো করে দেখে এবং শিবায়ের কাছে যেয়ে বলে, আমার মনে হচ্ছে এটা একটা মার্ডার, মেয়েটি সুইসাইড করেনি, পোস্টমর্টম করতে হবে। তখনই শিবায়া বলে, এমনিতেই মেয়েটি মারা গেছে, তার উপরে আমাদের গ্রামের একটা রীতি রেওয়াজ আছে, এইভাবে মানুষ কাটাছেড়া করা আমাদের রীতিতে নেই। তুমি এক কাজ করো, অন্য যে কোনোভাবে খুঁজে বের করো স্বর্ণার সাথে কি হয়েছিল আর অপরাধীকে যে করেই হোক শাস্তি দাও। অন্যদিকে দার্সি এবং বাকিদের বলে মেয়েটির সৎকারের ব্যবস্থা করতে। মেয়েটির শেষক্রিয়া শেষ করে দার্সি আর চিট্টি চলে আসে পুষ্পার কাছে। স্বর্ণার ব্যাপারে কথা বলতে থাকে। তাদের সবারই মন খারাপ ছিল। এদিকে শিবায়া এবং রাঙ্গা মাছ ধরছিল। তখনই সেখানে সুরি চলে আসে। সুরির মন খারাপ দেখে শিবায়া তাকে বলে, আমি বুঝতে পারছি তুমি কেন মন খারাপ করছো, কিন্তু ওরা নিচু জাতি আর আমি এই গ্রামের প্রেসিডেন্ট। নিচু জাতিদের নরম কথায় কাজ করিয়ে নিতে হয়। ওদের সাথে খারাপ ব্যবহার করলে সামনে ইলেকশন, কেউ আমাকে ভোট দেবে না। অর্থাৎ বোঝা যাচ্ছিল শিবায়া হচ্ছে মুখোশধারী একজন শয়তান। তখনই সেখানে দার্সি চলে আসে আর শিবায়াকে বলে, আমার মনে হচ্ছে স্বর্ণাকে কেউ খুন করছে। কথা বলার আগেই শিবায়া তাকে থামিয়ে দেয় আর বলে, পুলিশ তার কাজটা করছে, যদি কেউ তাকে খুন করেই তাহলে সেটা পুলিশ খুঁজে বের করবে, আর মেয়েটা এমনিতেই মারা গেছে, তাই তার ব্যাপারে বাজে কথা না বলাটাই ভালো। এদিকে পুলিশ অফিসার প্রসাদকে দেখা যায় স্বর্ণার ব্যাপারে গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ কেসটা নিয়ে সে ইনভেস্টিগেশন করছিল। চিট্টি আর দার্সি রাতের বেলা বসেই মদ খাচ্ছিল। চিট্টি তাকে বলে, আজ আমরা নিচু জাতির বলে প্রেসিডেন্ট পুলিশকে ভালোমতো জোর দিয়ে কেসটাকে ইনভেস্টিগেশনও করতে বলেনি, কিন্তু যদি উঁচু জাতির কোনো মেয়ে মারা যেত তখন দেখতে এই প্রেসিডেন্ট কি করত। দার্সি বলে, এমনটা নয়, প্রেসিডেন্ট শিবা অনেক ভালো, সে তো পুলিশকে বলেছে কেসটা ইনভেস্টিগেশন করতে, আর আমি তাকে জানি, তার উপরটা দেখতে যেমনই হোক না কেন তার ভেতরটা অনেক ভালো। লাক্ষ্মী রাতের বেলায় সেখান দিয়ে কোথাও যাচ্ছিল। দার্সি তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? লাক্ষ্মী একটু রেগেই বলে, তোমাকে বলবো কেন? এতে দার্সি তাকে একটা চড় মেরে বলে, বাড়ি যাও। লাক্ষ্মী কান্না করতে করতে বাড়ি চলে যায়। চিট্টি বলে, তুমি ওকে মারলে কেন? দার্সি তখন বলে, ওর চড় খাওয়ার চাইতে বেঁচে থাকাটা বড়, অর্থাৎ রাতের বেলা একা গেলে ওর যে কোনো বিপদ হতে পারত, আর এই জন্যই দার্সি তাকে চড় মেরে বাড়ি যেতে বলে। আর দার্সি আর চিট্টি নিজেরাও লাক্ষ্মীর পেছনে যেতে থাকে যাতে তার কোনো বিপদ না হয়। এদিকে পরের দিন চিট্টি আর দার্সি পুষ্পার কাছে আসে। দার্সি পুষ্পাকে বলে, চিট্টির মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এইভাবে তারা একসাথে মজা করতে থাকে, কিন্তু একটা সময় পুষ্পার মনটা খারাপ হয়ে যায়। সে তার দুঃখের কথাগুলো বলতে থাকে। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পরে তার জীবনে আর কোনো ভালো দিন ফিরে আসেনি। সে তার জীবনে কখনো সুখের মুখ দেখেনি। কথাগুলো শুনে দার্সির পুষ্পার প্রতি খুব মায়া হতে থাকে। একটা সময় দার্সি পুষ্পাকে বলে, তুমি কি আমাদের গ্রাম ঘুরে দেখতে চাও? চিট্টি বলে, এমনটা স্বপ্নেও ভেবো না, প্রেসিডেন্ট গ্রামে নেই, শহরে গেছে, কিন্তু শহর থেকে ফিরে এসে যদি এটা জানতে পারে তাহলে সে তোমাকে মেরেই ফেলবে। দার্সি বলে, জানবে না, আর গ্রামেরও কেউ দেখবে না, আর প্রেসিডেন্টের আসতে এখনো কয়েকদিন বাকি। পুষ্পাও অনেক খুশি হয়ে যায়। দার্সি আর চিট্টি মিলে পুষ্পাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখায়, লুকিয়ে লুকিয়ে, যাতে গ্রামের কোনো মানুষ তাকে না দেখে। তারপরেও কয়েকজন লোক তাকে দেখে ফেলে, যাদের মধ্যে একজন ছিল সুরির বন্ধু। সে সুরিকে যেয়ে বলে, তুমি এখানে বসে থাকো। অন্যদিকে পুষ্পাকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে দার্সি আর চিট্টি। এটা শুনে সুরি প্রচণ্ড রেগে যায়। রাতের বেলা তারা বাড়িতে ফিরে আসে। চিট্টিকে দেখা যায় মদ খেয়ে না খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পুষ্পা দার্সির সাথে বসে কথা বলতে শুরু করে। দার্সি বলে, মানুষ দূর থেকে সুন্দর, কিন্তু যখনই সেই মানুষের কাছে যাওয়া যায় তখনই তার কুৎসিত রূপটা বের হয়ে আসে। কিন্তু তুমি আলাদা, তুমি দূর থেকে অনেক কুৎসিত, কিন্তু যখনই তোমার কাছে কেউ আসবে সে তোমার ভালো রূপটা দেখতে পাবে। আমিও তোমাকে প্রথমে সহ্য করতে পারতাম না, কিন্তু এখন দেখতে পাই তুমি ভেতর থেকে অনেক ভালো, অনেক সুন্দর। এটা শুনে পুষ্পা হাসে আর বলে, চলো আমরা ঘুরতে যাই। এভাবে তারা রাতের বেলা আবার দুজন ঘুরতে বের হয়। একটা সময় দেখা যায় তারা একে অপরের কাছে চলে আসে। দার্সি একটা সময় পুষ্পাকে বলে, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে কখনো এই গ্রামের কোনো কিছুই আমার ভালো লাগেনি,
কিন্তু আজকে যখন তোমার সাথে ঘুরলাম তখন এই গ্রামের প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। আমি তোমার সাথে যতটুকু সময় থাকি না কেন তখনই আমার খুব ভালো লাগে। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে পুষ্পা হাসতে থাকে, কিন্তু দার্সি বলে, আমি সিরিয়াস, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। পুষ্পা তখন বলে, আমারও তোমাকে ভালো লাগে, আমিও তোমার সাথে থাকতে চাই, কিন্তু অপারগ, আমি এটা পারবো না। তখন দার্সি বলে, আমি সেই অসম্ভবটাকে সম্ভব করব। তুমি আর আমি মিলে অন্য কোথাও চলে যাব, যেখানে তোমার পরিচয় কেউ জানবে না, তোমাকে নিয়েও কোনো বাজে কথা কেউ বলবে না। তুমি শুধু বলো তুমি আমাকে ভালোবাসো কিনা, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা। ঠিক তখনই পুষ্পা তার বুকে মাথা রাখে, অর্থাৎ পুষ্পাও রাজি। এর একদিন পরে শিবায়া গ্রামে ফেরে। এটা শোনার পরে দার্সি পুষ্পাকে নিয়ে প্রেসিডেন্টের কাছে আসতে থাকে, অর্থাৎ শিবায়ের কাছে। চিট্টি তাকে বারবার বারণ করে। চিট্টি বলে, শিবায়া বারবার বলেছে পুষ্পাকে গ্রামের ভেতরে নিয়ে যেতে না, আর তুমি যেটা ভাবছো সেটা কখনোই সে হতে দেবে না, সে তোমাকে মেরে ফেলবে, আমার কথা শোনো। পুষ্পাও ভয় পেতে থাকে, কিন্তু দার্সি বলে, কিছু হবে না, আমি প্রেসিডেন্টকে চিনি, সে কখনোই এমনটা করবে না, সে আমাকে খুব ভালোবাসে। পুষ্পা বলে, তুমি আরও একটা বার ভেবে দেখো, আমি তোমাকে হারাতে চাই না, আমি যেভাবে আছি সেভাবেই ভালো। কিন্তু দার্সি তাকে ভরসা দেয় আর বলে, তুমি আমাকে বিশ্বাস করো, প্রেসিডেন্ট আমাদের বাধা দেবে না। অবশেষে চিট্টির কথা বারণ করে দার্সি পুষ্পাকে নিয়ে সেখানে আসতে শুরু করে। এদিকে শিবায়ের বাড়িতে আগে থেকেই সুরিকে বসে থাকতে দেখা যায়। মানে দার্সি আর পুষ্পা একে অপরের কাছে চলে এসেছে, ইদানিং তারা ঘোরাঘুরি করছে, এই খবরটা সুরি আগেই শিবাকে বলে দিয়েছে। এদিকে তখনই দেখা যায় দার্সি আর পুষ্পা শিবায়ের কাছে চলে আসে আর তার মনের ইচ্ছা খুলে বলে যে সে পুষ্পাকে বিয়ে করতে চায় এবং তার সাথে সংসার করতে চায়। কথাটা শুনে শিবায় হাসতে শুরু করে আর বলে, তোমার এমন ইচ্ছা কেন হলো আমি বুঝলাম না, ও কতজনের সাথে থেকেছে তার কোনো হিসাব নেই, আর তুমি এই ধরনের একটা মেয়েকে বিয়ে করতে চাও, গ্রামে এত ভালো ভালো মেয়ে থাকতে। দার্সি বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর ভালোবেসে একসাথে থাকতে চাই। শিবায় বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমি তোমাদের আশীর্বাদ দিচ্ছি। এটা বলে সে পুষ্পাকে কিছু টাকা দেয়, যদিও সে পুষ্পাকে ঘৃণার চোখে দেখতে থাকে। আর যাওয়ার সময় সে পুষ্পাকে বলে, অন্তত দার্সির সাথে তুমি একেবারে লয়াল থেকো। শিবায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারা শহরে চলে আসে বিয়ের কেনাকাটা করতে। পুষ্পা এই প্রথমবারের মতো খুব খুশি ছিল। চিট্টি, দার্সি এবং পুষ্পা তারা সবাই বিয়ের শপিং করতে থাকে। পুষ্পা অনেক শখ করে একটি মঙ্গলসূত্র কেনে, আর গ্রামে আসার সময় সে বারবার সেই মঙ্গলসূত্রটাই দেখছিল। এটা দেখে দার্সি তাকে জিজ্ঞেস করে, তুমি বারবার এটা কেন দেখছো? তুমি চাইলে এখনই আমি তোমাকে বিয়ে করে ফেলি। পুষ্পা বলে, আমি আমার জীবনে এত খুশি কোনোদিনও হইনি। আমি তোমাকে বিয়ে করে আমরা অন্য কোথাও চলে যাব, যেখানে আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ জাজ করবে না, সেখানে তোমাকে নিয়ে আমি অনেক সুখে থাকব। চিট্টিও আমাদের সাথে যাবে, তাকেও বিয়ে করাবো, এরপরে আমাদের বাচ্চা কাচ্চা হবে। দার্সি আর পুষ্পা দুজনেই খুব খুশি ছিল, কিন্তু গ্রামের ফিরেই দেখে সেখানে গ্রামের মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্মীর গায়ে আঘাতের চিহ্ন, সে কাঁদছে, তার বাবা মাও কাছে। সেখানে শিবায় দাঁড়িয়েছিল। লক্ষ্মীর বাবা মা শিবায়কে বলে, আপনি আমার মেয়েটাকে গ্রামের সব মানুষের সামনে এনে দাঁড় করিয়েছেন, এখন ওকে কে বিয়ে করবে? এরপরে কোনো লোকই ওকে আর বিয়ে করতে রাজি হবে না। শিবায় কিছুক্ষণ ভাবে, এরপরেই সে দার্সিকে বলে লক্ষ্মীকে বিয়ে করতে। কথাটা শুনে দার্সি আর পুষ্পা অবাক হয়ে যায়। দার্সি তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আবারও শিবায় বলে লক্ষ্মীকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। দার্সি বারবার বলার চেষ্টা করে যে সে পুষ্পাকে ভালোবাসে, কিন্তু শিবায় তার কোনো কথাই শোনে না, বারবার বলে তুমি লক্ষ্মীকে বিয়ে করো। অন্যদিকে পুষ্পার চোখ গড়িয়ে পানি পড়ছিল, সেও বুঝতে পারছিল দার্সির এখানে আর কোনো কিছুরই করার নেই, সে শিবায়ের কথার বাইরে যেতে পারবে না। তাই তার জন্য কিনে আনা মঙ্গলসূত্রটা সে দার্সিকে দেয়, আর দার্সি লক্ষ্মীকে সেখানে বিয়ে করে ফেলে তার অনিচ্ছা সত্ত্বেও। এরপরেই লক্ষ্মীকে রেগেমেগে একটি বাড়িতে আসতে দেখা যায়, আর সেখানে গোপী নামের বসে থাকা একটি ছেলেকে সে সজোরে কয়েকটা চড় মেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এদিকে দার্সি বাড়িতে বসে পুষ্পাকে ভুলতে না পেরে তখনও মদ খাচ্ছিল। সেখানে চলে আসে লক্ষ্মী আর দার্সিকে বলে, শুধু আমাকে বিয়ে করেছো বলে আমার সাথে থাকতে হবে এমন কোনো কথা নেই, তোমার যার ভালো লাগে, তুমি যাকে ভালোবাসো, তুমি তার কাছে চলে যেতে পারো। দার্সি সেখান থেকে রেগে চলে আসে। দার্সি কোনোভাবেই পুষ্পাকে ভুলতে পারছিল না, দিনরাত মদ খেতে থাকে যাতে সে পুষ্পাকে একটুর জন্য ভুলতে পারে, কিন্তু পুষ্পা প্রত্যেকটা সময় তার মনের ভেতরে ছিল। এদিকে শিবায়া এবং তার লোকেরা
পুষ্পার কাছে চলে আসে। শিবায়ের লোকেরা পুষ্পার গায়ে কেরোসিন ঢালতে থাকে, কিন্তু পুষ্পা শুধু এক দৃষ্টিতে শিবায়ের দিকে তাকিয়েছিল। শিবায়া একটা সময় সেই কেরোসিনে আগুন দিতে যাবে, কিন্তু দিতে গিয়ে থেমে যায়। আর এটা দেখে পুষ্পা হেসে ওঠে, কারণ সে জানতো সে পুষ্পাকে কখনোই মারতে পারবে না। অন্যদিকে শিবায়া তার কাছে এসে বলে, তোমাকে চাইলে তো আমি অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না। আর তুমি কি ভেবেছ তোমাকে আমি এত সহজেই অন্য কারো হতে দেব? কখনোই না, তুমি শুধু আমার জন্য থাকবে। এরপরেই সে পুষ্পাকে আবারও ঘরে নিয়ে যায় এবং তার সাথে আবারও শারীরিক সম্পর্ক করে। এরপরে পুষ্পা গোসল করতে যেয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার ভালোবাসার একমাত্র সম্বলকেও হারিয়ে ফেলেছে। এদিকে দিনের পর দিন দার্সি একই রকমভাবে মদ খেত সারাদিন পুষ্পাকে ভুলে থাকার জন্য। লাক্ষ্মী তাকে বলে, তুমি চলে যাও ওর কাছে। কে বলেছে তোমাকে এভাবে মদ খেয়ে নিজের জীবনটা নষ্ট করতে? আমি আমার মতো থাকতে পারবো। কিন্তু দার্সি তার কোনো কথাই শোনে না। এভাবে দিনের পর দিন চলে যায়। একদিন দার্সি মদের দোকানে বসেই মদ খাচ্ছিল। দোকানদারও তাকে বারণ করে এভাবে মদ খাওয়ার জন্য নয়। তখনই সুরি সেখানে চলে আসে। সুরি তাকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তার ওয়াইফ লাক্ষ্মীর ব্যাপারে বাজে কথা বলতে থাকে। সুরির লোকেরা বলে, ও তো সারাদিন মদ খেয়েই পড়ে থাকে, ওর ওয়াইফের সাথে আমরা যে একটু ফুর্তি করে আসি। কিন্তু সুরি বলে, আমি ওর সামনেই লাক্ষ্মীকে আমার নিজের কাছে শোয়াবো। এতে দার্সি রেগে যায় এবং সুরিকে কিছু কথা বলে, আর সুরি এই সুযোগে দার্সিকে প্রচণ্ড মারতে শুরু করে। সেখানে সুরির লোকেরা তাকে প্রচণ্ড পেটায়। একটু পরেই সেখানে চিট্টি চলে আসে। দোকানদার বলে, সুরি ইচ্ছে করে ওর সাথে ঝগড়া করে ওকে এভাবে মেরেছে। চিট্টি কোনোভাবে দার্সিকে বাড়িতে নিয়ে আসে। এরপরে সেও প্রচণ্ড রাগারাগি করতে থাকে, বলে, তুমি এভাবে আর থেকো না, হয় মারা যাও, নাহলে ভালো করে বাঁচতে শেখো। এভাবে সবার জীবন নষ্ট করে দিয়ে দিনের পর দিন মদ খাওয়ার কোনো মানে হয় না। অন্যদিকে লাক্ষ্মীও বলে, আমি তোমার জীবন থেকে চলে যাব, তারপরে তুমি এমনটা করো না। তোমার কি মনে হয় তুমি একাই কষ্ট পাচ্ছ, একাই দুঃখ পাচ্ছ? আমিও পেয়েছি, তোমার থেকে বড় ধোঁকা খেয়েছি আমি। তখনই লাক্ষ্মীর ব্যাপারটা পড়তে থাকে। লাক্ষ্মী যে বাড়িতে কাজ করত সেই বাড়িরই ছেলে ছিল গোপী। আর কাজ করতে করতে একটা সময় গোপীর সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। যদিও গোপী উঁচু জাতের ছেলে ছিল, কিন্তু গোপী প্রথমে লাক্ষ্মীকে ভালোবাসার কথা বলে। আর লাক্ষ্মীও আগে থেকেই তাকে পছন্দ করত, তাই তার ভালোবাসায় সাড়া দেয়। তাদের ভালোবাসার গল্প শুরু হয়। একদিন তারা দেখা করার জন্য জঙ্গলের ভেতরে আসে। কারণটা হচ্ছে, গ্রামে তাদের দুজনকে একসাথে দেখলে অনেক কথা হবে উঁচু আর নিচু জাত নিয়ে, এই জন্য তারা আড়ালে দেখা করে। সেখানে গোপী তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে সেখানে সুরি এবং তার লোকেরা চলে আসে। সুরি এটা দেখে লাক্ষ্মীকে বিভিন্ন কথা বলতে শুরু করে, আর গোপীকে বলে, তোমার কাজ শেষ হয়ে গেলে আমাদের ডাক দিও, আমরাও কাজ সেরে নেব। এটা শুনে লাক্ষ্মী রেগে যায় আর বলে, তোমার গালে একটা চর মেরে বসবো। গোপী তোমাদের মতো নয়, ও উঁচু জাতের ছেলে হলেও ওর মনটা অনেক ভালো, আর ও আমাকে বিয়ে করবে। আমরা একজন অপরকে ভালোবাসি। কিন্তু ততক্ষণে দেখা যায় গোপী সেখান থেকে কেটে পড়েছে। অর্থাৎ গোপী লাক্ষ্মীকে ভালোবাসতো না, শুধুমাত্র সময় কাটানোর জন্যই তাকে বেছে নিয়েছিল। এটা দেখে লাক্ষ্মী একেবারেই হতাশ হয়ে পড়ে। আর সুরি তাকে চর মেরে শিবায়ের কাছে নিয়ে আসে এবং কমপ্লেন করে যে মেয়েটি গ্রামের ভাবমূর্তি নষ্ট করছে, সেই ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এই জন্যই লাক্ষ্মীর বাবা মা বলছিল এরপরে তার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। আর এভাবেই লাক্ষ্মী তার ভালোবাসায় ধোঁকা খেয়েছে। লাক্ষ্মী বলে, ভালোবাসার মানুষের হারানোর কষ্টটা আমি জানি, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাও, আমি একা আমার জীবনটা কাটিয়ে নিতে পারবো। অন্যদিকে দার্সি ভাবে, মেয়েটারও তো দোষ নেই, সেও তো ইচ্ছে করে আমার কাছে আসেনি, তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। দার্সি তাই ভাবে সে লাক্ষ্মীকে আর কষ্ট দেবে না, আজ থেকে সে লাক্ষ্মীর সাথে ভালো ব্যবহার করবে। পরদিন থেকেই দার্সি মদ খাওয়া বন্ধ করে দেয়, নিয়মিত কাজে যায়, লাক্ষ্মীর সাথে ভালো করে কথা বলে, লাক্ষ্মীকে ধীরে ধীরে তার স্ত্রীর মর্যাদা দিতে শুরু করে। এটা দেখে লাক্ষ্মীও খুব খুশি হয়, আর চিট্টিও। এদিকে পুষ্পার কাছে যখন শিবায়া এসেছিল সে তখন বিছানায় ঘুমাচ্ছিল। পুষ্পা হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে বসেছিল। এটা শিবায়া দেখার পরেও আবারও ঘুমিয়ে পড়ে, কারণ সে জানতো পুষ্পা তাকে মেরে ফেলতে পারবে না। সেখানে বসেই কথা বলছিল। একটা সময় চিট্টি বলে, প্রভু মুখ তুলে তাকিয়েছে, এখন আবার সব আগের মতো হয়ে গেছে। দার্সি বলে, কিন্তু একবার আমার পুষ্পার সাথে দেখা করতে হবে। চিট্টি তাকে বারণ করে, কিন্তু পুষ্পা কোনো কথাই শোনে না। সে বলে সে যেন পুষ্পাকে খবর দেয় আজ রাতে দার্সি তার জন্য অপেক্ষা করবে। দার্সি রাতের বেলা একটা জায়গায় এসে পুষ্পার জন্য অপেক্ষা করতে থাকে।
অন্যদিকে পুষ্পাও খবর পেয়ে সেখানে আসছিল, কিন্তু ওই সময়টাতে শিবায়া সেখানে চলে আসে। শিবায়াকে দেখে পুষ্পা কোনো উপায় না পেয়ে আবারও ঘরের ভেতরে চলে যায়। অন্যদিকে দার্সি পুষ্পার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক ওই সময়টাতে সে একটি মেয়ের গোঙানির আওয়াজ শুনতে পায়। আলোটা কিছু বাড়িয়ে দার্সি দেখতে পায় সেখানে একটি মেয়ে একটি ছেলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল। সে ছেলেটিকে থামতে বলে। দার্সি তখন দেখতে পায় সেখানে একজন নয়, দুইজন ছেলে রয়েছে, আর দুজনেই মেয়েটিকে রেপ করার চেষ্টা করছে। দার্সি এটা দেখে তাদের উপরে হামলে পড়ে। সেই লোকগুলো দার্সিকে মারতে শুরু করে। একটা সময় দার্সিকে সাইডে ফেলে রেখে সেই লোক দুটোর মধ্যে একজন মেয়েটিকে চাকু দিয়ে আঘাত করে সেখানেই রেখে যায়। এটা দেখে দার্সি ধারালো এক অস্ত্র নিয়ে সেই লোকটার হাত কেটে ফেলে। এরপরে সেই লোকগুলো দার্সির মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। সকাল হতেই সবাই দেখতে পায় মেয়েটির লাশ সেখানে পড়ে রয়েছে, আর তার পাশেই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে দার্সি। সেখানে রক্তাক্ত সেই অস্ত্রটাও ছিল। সবাই ভাবতে থাকে দার্সি মেয়েটাকে মেরেছে। লাক্ষ্মী, মেয়েটির বাবা মা সবাই সেখানে চলে আসে। মেয়েটির বাবা মা এবং গ্রামবাসী সবাই ভাবতে থাকে এই কাজটা দার্সি করেছে। দার্সি মেয়েটিকে মদ খেয়ে খুন করেছে, আর নেশার ঘরে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। অন্যদিকে লক্ষ্মী আর চিট্টি দার্সির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ততক্ষণে সেখানে শিবায়া চলে এসেছে, আর খবর পেয়ে পুলিশও চলে এসেছে। দার্সিকে কোনো কথা বলার সুযোগ দেওয়ার আগেই গ্রামবাসীরা দার্সির ওপরে চড়াও হয়, তাকে মারতে চায়, কিন্তু পুলিশরা দার্সিকে বাঁচিয়ে সেখান থেকে খুনের দায়ে অ্যারেস্ট করে নিয়ে তাকে চলে যায়। লক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে পুলিশের গাড়ি যখন পুষ্পার বাড়ির সামনে দিয়ে যায়, এটা দেখে সেও বুঝতে পারে দার্সি ভাগ্যে কি ঘটেছে। সেও কান্নায় ভেঙে পড়ে। রাতের বেলায় পুষ্পার ঘরে কেউ নক করে। পুষ্পা ভয় পেয়ে যায়। ধারালো একটা অস্ত্র নিয়ে সে দরজা খুলে। সে দেখতে পায় সেটা ছিল পুলিশ অফিসার প্রসাদ। পুষ্পা তাকে দেখে জিজ্ঞেস করে ও কেমন আছে। তখনই প্রসাদ বলে ও ভালো আছে। আমি পুলিশ অফিসারকে বলে দিয়েছি ও ওখানেই নিরাপদ থাকবে। গ্রামে থাকলে গ্রামবাসীরা যে কোনো সময় ওর উপরে হামলা করতে পারে। বোঝাই যাচ্ছিল প্রসাদ এবং পুষ্পা আগে থেকেই একে অপরের পরিচিত। এরপরেই প্রসাদ বলে এর শেষ হতে আর বেশি দেরি নেই, আমি সব খোঁজখবর নিয়ে রেখেছি। এই বলে সে তাকে একটা বই ধরিয়ে দেয়। বোঝাই যাচ্ছিল পুষ্পা শুধুমাত্র এই গ্রামে এমনিতেই আসেনি, তার একটা উদ্দেশ্য রয়েছে। সে এবং প্রসাদ কোনো একটা প্ল্যান করছে। এদিকে গ্রামের সবাই যেহেতু মনে করেছে সেই মেয়েটিকে দার্সি মেরেছে, তাই দার্সির স্ত্রী লক্ষ্মীকে সেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। লক্ষ্মীর মা এবং চিট্টি লক্ষ্মীকে নিয়ে গ্রামের বাইরে চলে আসে এবং গ্রামের বাইরে একটি ছোট্ট ঘর তুলে দেয় যেখানে লক্ষ্মী থাকতে শুরু করে। এছাড়া লক্ষ্মী প্রেগনেন্ট ছিল। এদিকে সেই খুনের দায়ে দার্সির জেল হয়ে যায়, আর লক্ষ্মী একাই বসবাস করতে শুরু করে। তার একটি ফুটফুটে মেয়ে হয় যে ছিল সিরি। সিরিকে নিয়েই সে বসবাস করতে থাকে। এদিকে গ্রামের একটি বিয়েতে শিবায়া চলে আসে। শিবায়া প্রধান অতিথি ছিল, কিন্তু শিবায়া আসতেই সেখানকার মেয়েটি অর্থাৎ যার বিয়ে হচ্ছিল সে প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে বারবার আর চোখে শিবায়ের দিকে তাকাচ্ছিল, আর সে ভয়ে একটা সময় কাঁপতে শুরু করে, আর কাঁপতে কাঁপতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। শিবায়া সেখান থেকে চলে আসে। সবাই ভাবে হয়তো মেয়েটি নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে 7 বছর কেটে যায়। দার্সি খুনের দায় থেকে ছাড়া পায়। সে লক্ষ্মীর কাছে ফিরে আসে। লক্ষ্মী তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। দার্সি তার মেয়েকে দেখে কাঁদতে শুরু করে। দার্সি ঘরে আসার পরেই লক্ষ্মী দেখতে পায় তার পিঠে একটা কাটার দাগ। সে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো, এটা তো একেবারে তাজা, মনে হয় আজকেই হয়েছে। দার্সি বলে হ্যাঁ, বাস থেকে নামার সময় পেছনে আঘাত পেয়েছি, আর তাতেই এমনটা হয়ে গেছে। দার্সি লক্ষ্মী আর সিরির সাথে ভালো সময় কাটাতে থাকে। এদিকে শিবায়া পুষ্পার কাছে আসে আর বলে শুনেছেই তো তোমার প্রেমিক দার্সি জেল থেকে ছাড়া পেয়েছে। তোমার নিশ্চয়ই এখন অনেক টেনশন হচ্ছে, ওর কাছে যাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু উপায় নেই, তাই না? এটা বলে সে হাসতে থাকে। দার্সির সাথে দেখা করতে আসে চিট্টি। চিট্টিকে দার্সি অনেক ধন্যবাদ জানায়, কারণ এই 7 বছর লক্ষ্মী এবং তার মেয়েকে চিট্টি দেখে রেখেছে। চিট্টি বলে লক্ষ্মী আমার বোনের মতো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। দূরে এসে তারা দুজনে কথা বলতে থাকে। দার্সি বলে আমাকে কেউ মারতে চায়। তখনই দেখানো হয় জেল থেকে ছাড়া পাওয়ার পরে দার্সি যখন গ্রামে আসছিল, কয়েকজন লোক দার্সির উপরে আক্রমণ করে, আর সেখান থেকেই পিঠের ওই আঘাতটা সে পেয়েছে, কিন্তু লক্ষ্মীকে সে মিথ্যে বলেছে। দার্সি তাদের মারতে শুরু করে। সবগুলো লোকই মাস্ক পরা ছিল, এই জন্য দার্সি কাউকেই চিনতে পারেনি।
কিন্তু একজন লোকের হাত কাটা ছিল। এটা দেখে দার্সি বুঝতে পেরেছে সেই দিন যারা মেয়েটিকে খুন করেছে তারাই এরা। এটা শুনে চিত্তি অনেক ভয় পেয়ে যায় আর বলে তোমাকে সাবধানে থাকতে হবে। দার্সি বলে তুমি টেনশন করো না, ওদের আমাকে খুঁজে বের করতে হবে, আর খুঁজে বের করে সবার আগে ওদের মেরে ফেলতে হবে। আমি লাক্ষ্মী আর সিঁড়ির উপরে আর কোনো বিপদ আসতে দিতে পারি না। এদিকে শিবায়া তার লোকদের বলছিল ইলেকশনের আর মাত্র 10 দিন বাকি, তোড়জোড় করো সবকিছু করার, যে করেই হোক ইলেকশনে জিততেই হবে। যদিও আমি জানি আমি জিতব, তারপরেও আমি কোনো রিস্ক নিতে চাই না। ঠিক ওই সময়টাতে দার্সি আর চিট্টি শিবায়ের সাথে দেখা করতে আসে। শিবায়া দার্সিকে দেখার পরেই বলে তুমি এসেছ, তোমার জন্য আমার অনেক মন খারাপ হয়েছে। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে জেল থেকে ছাড়ানোর, কিন্তু পারিনি। আসলে শিবায়া এগুলো মিথ্যে বলছে যাতে আগের মতোই দার্সি তার হয়ে কাজ করে। শিবায়া দার্সিকে বলে কাল থেকেই কাজে লেগে পড়ো। দার্সিও একমত হয়ে যায়। রাতের বেলা হঠাৎ করেই দার্সির যখন ঘুম ভাঙে সে দেখতে পায় তার মেয়ে সিরি সেখানে নেই, সে মাঝেই ঘুমিয়েছিল। দার্সি লাক্ষ্মীকে না জাগিয়ে সে বাইরে এসে সিরিকে খুঁজতে থাকে। চিট্টিকে খবর দিয়ে চিট্টি এবং দার্সি দুজনে মিলেই সিরিকে খুঁজতে থাকে। আশেপাশে কোথাও ছিল না সিরি। এদিকে চিট্টি সিরিকে খুঁজতে যেয়ে দেখতে পায় পাশ দিয়ে অন্ধকারে একটি লোক হেঁটে যাচ্ছে। চিট্টির সন্দেহ হয়, সে লোকটির পিছু করে। চিট্টি দেখতে পায় সেই লোকটা ছিল সুরি, আর সুরি চলে আসে শিবায়ের কাছে। আর এই সুরিরও হাত ছিল না, অর্থাৎ সেই দিন যে মেয়েটিকে খুন করা হয়েছিল আর দার্সি যার হাত কেটেছিল সেটা ছিল সুরি। আর এই সব কিছু শিবায়া জানত। আর চিট্টি তাদের কথোপকথন থেকে জানতে পারে যে সুরি সিরিকে অর্থাৎ দার্সির মেয়েকে কিডন্যাপ করেছে। সুরি বলতে থাকে ও যখন ওর মেয়েকে নিতে আসবে আমি তখন ওকে মেরে ফেলব। শিবায়া এতে একমত হয়, বলে ওকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। শিবায়া আর সুরির আসল রূপ দেখে চিট্টি অবাক হয়ে যায়। সুরি সেই বাড়ি থেকে চলে যায় আর লুকিয়ে চিট্টি সেই বাড়িতে ঢুকে যায় শিবায়ের আরও কি করে সেটা দেখার জন্য। সে দেখতে পায় শিবায়া একটি রুমে যেয়ে একটি অ্যাডাল্ট গল্পের বই পড়ছে, আর তার সামনেই একটা কিশোরী মেয়ে দাঁড়িয়েছিল। সে মেয়েটিকে জোর করে এগুলো শোনাচ্ছিল, কারণ মেয়েটি ভয়ে তখন কাঁপছিল। এই সব কিছু দেখে চিট্টি অবাক হয়ে যায়। এই শিবায়াকে তারা কত ভালো ভাবত, কিন্তু তার এমন রূপ দেখে সে পুরো হতবাক হয়ে যায়। কারণ শিবায়া মেয়েটিকে তার জামা কাপড় খুলতে বলছিল শিবায়ের সামনেই। অসহায় মেয়েটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। চিট্টি যেখানে দাঁড়িয়েছিল তার হাতে লেগে কিছু একটা পড়ে যে শব্দ হয়, আর শিবায়া বুঝতে পারে সেখানে কেউ রয়েছে। শিবায়ের লোকেরা চিট্টিকে ধরে ফেলে এবং তাকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। চিট্টিকে মেয়েটির সামনে নিয়ে আসে। চিট্টি বলে তার মানে এই গ্রামে যেসব মেয়েরা মারা যাচ্ছে তার কারণ তুমি একটা নরপশু। এইসব বলে শিবায়াকে গালাগালি করতে শুরু করে। ঠিক তখনই শিবায়া মেয়েটির সামনেই চিট্টিকে মেরে ফেলে। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। শিবায়া বলে তুমি আবারও যে কাজটা করছিলে সে কাজটা করো, অর্থাৎ তোমার ড্রেস খোলো। অন্যদিকে শিবায়ের লোক শিবায়ের উঠোনে একটি গর্ত করে চিট্টির লাশটা সেখানেই পুঁতে ফেলে। তার উপরে একটি গোলাপ গাছ রোপণ করে। দেখা যায় সেই উঠোনে আরও অনেক গোলাপ গাছ ছিল, অর্থাৎ যে কয়টি গোলাপ গাছ রয়েছে তার নিচে অবশ্যই সে কয়েকটি লাশ রয়েছে। যারা আসলে শিবায়ের বিরুদ্ধে মুখ খুলতে যেত সে তাদেরকে মেরে এখানে পুঁতে রাখত। এদিকে দার্সি তার মেয়েকে এখনও খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় একটি মেয়ে কাঁদতে কাঁদতে কোথাও যাচ্ছে। এই ছিল সেই মেয়েটি যাকে ওয়েব সিরিজের শুরুতে দেখানো হয়েছিল। দার্সি দেখতে পায় মেয়েটা একটা সময় জলাশয়ে ঝাঁপ দেয়। দার্সিও মেয়েটিকে জলাশয়ে ঝাঁপ দিয়ে বাঁচিয়ে নেয় এবং জিজ্ঞেস করে এমন কাজ সে কেন করলো। দার্সিকে সে যেন তার ভাইয়ের মতো দেখে, সবকিছু খুলে বলতে বলে। অবশেষে মেয়েটি সবকিছু খুলে বলে যে শিবায়া আসলে একটি নরপশু। এই গ্রামের কিশোরী এবং সব মেয়েদের সে একে একে তুলে নেয় এবং তার সাথে নোংরা কাজ করতে বাধ্য করে। আর তার কাজ শেষ হলে তার লোকেরা মেয়েগুলোকে রেপ করে, আর এরপরেই সেই মেয়েগুলোকে সে ছেড়ে দেয়। এর আগেও অনেক মেয়ের সাথেই এমন হয়েছে, কিন্তু কোনো মেয়ে ভয়ে মুখ খুলতে পারেনি। সেই নির্যাতনের পরে কিছু মেয়ে চুপ করে গেছে, আবার কিছু মেয়ে সইতে না পেরে সুইসাইড করেছে। আমিও তাদের মধ্যে একজন। আজকে শিবায় আমার সাথে একই কাজ করেছে। আর শিবায়ের কাজ শেষ হওয়ার পরে সুরি এবং তার লোকেরা মিলে আমার উপরে নির্যাতন করেছে। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। এতে দার্সি প্রচণ্ড রেগে যায়। এছাড়া মেয়েটি আরও বলে শিবায়া অনেক ছোট মেয়েদেরও বেশি পছন্দ করে। মেয়েরা যত ছোট হয় তার আনন্দ তত বেশি। দার্সি প্রচণ্ড রেগে যায় আর ভয় পেতে শুরু করে হয়তোবা তার মেয়েকেও শিবায়া উঠিয়ে নিয়ে গেছে। মেয়েটি বলে সে জানে সুরি এখন কোথায় রয়েছে।
মেয়েটি দার্শিকে সেখানেই নিয়ে যায় আর দেখা যায় সেখানে সুরি বসেছিল আর তার মেয়ে সিরি এক জায়গায় পড়েছিল। এছাড়া দার্শি সুরির একটা হাত দেখতে পায় না আর সে পুরো বিষয়টা বুঝতে পারে যে সেই দিন সুরি এবং তার লোকেরাই ছিল যে মেয়েটিকে খুন করেছে এবং তাকে আঘাত করে পালিয়ে গেছে। দুজনে সেখানে লড়াই করতে থাকে। অবশেষে সুরিকে দার্শি সেখানে মেরে আহত করে ফেলে। লক্ষ্মী তখনও ঘুমাচ্ছিল। দার্শি তার মেয়ে সিরিকে এনে লক্ষ্মীর পাশে শুয়ে দেয়। এরপরে দার্শি ভাবতে থাকে যাকে সে গড ভাবত সেই আসল কালপ্রিট। তার জন্য তার জীবনের 7টা বছর নষ্ট হয়ে গেছে। সে তার ভালোবাসার মানুষকে পায়নি। দার্শি কাঁদতে থাকে। এরপরেই সেই দিনের ঘটনা দেখানো হয় যার একদিন পরেই সিরির জন্মদিন ছিল। আর সিরিকে নতুন জামা এনে দেওয়ার কথা বলে দার্শি বের হয়ে পড়ে। এরপরে দার্শি কোথায় গিয়েছিল, কি করেছিল, আমরা সবাই সেটা জানি। পুষ্পা দার্শির সাথে কথা বলছিল। পুষ্পা তাকে বলে, আমি শুধুমাত্র টাকার জন্য এখানে থেকে যাইনি। এই 7 বছর আমি লক্ষ্মী এবং তোমার মেয়েকে পাহারা দিয়েছি। ওদের যাতে কিছু না হয় আমি সেটাই দেখেছি। আর আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখার জন্যই আমি এখানে থেকে গিয়েছি। এছাড়া এই গ্রামে থাকার আমার আরও একটা কারণ রয়েছে। তুমি কি জানো এই গ্রামে একটা মনস্টার বাস করে? কেন এই গ্রামের মেয়েরা একে একে সুইসাইড করে বা মারা যাচ্ছে? তখন এই দার্শি বলে, আমি জানি, আমি সব কিছু জেনে গেছি আর আমি ওকে মেরে ফেলবো। পুষ্পা দার্শিকে বলে, তুমি এমনটা করো না, আমি ওকে সাহায্য করব, আমার পথ জানা আছে। কিন্তু দার্শি বলে, না, আমার কাজটা আমিই করব। ও আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এরপরে দার্শি আহত সুরিকে বস্তায় ভরে শিবায়ের কাছে চলে আসে। দার্শি শিবায়াকে বলে, তুমি মানুষ নামের কলঙ্ক, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শিবায়ের সামনেই আহত সুরিকে সেখানে মেরে ফেলে এবং শিবায়ের উপরে হামলা করে, কিন্তু শিবায়ের লোকেরা তাকে ধরে ফেলে। দার্শি তাদের সাথে ফাইট করে কিন্তু পেরে ওঠে না। এরপরে কি হয়েছিল সেটাও আমরা জানি। দার্শিকে মেরে তারই বাড়ির সামনে পুঁতে রাখে শিবায়ের লোক, আর তার উপরেই একটি গোলাপ গাছ পুঁতে রাখে। এদিকে শিবায় যে দার্শিকে মেরে ফেলেছে এটা যেহেতু শিবায় পুষ্পাকে সেই দিনই বলে ফেলেছিল, তাই পরদিন সকালেই পুষ্পা চলে আসে লক্ষ্মীর কাছে, কারণ লক্ষ্মী আর সিরি এখনও দার্শির জন্য অপেক্ষা করছিল। পুষ্পা সেখানে আসতেই লক্ষ্মী তার দিকে তাকিয়ে থাকে। আর তখনই গতকাল রাতের এক ঘটনা দেখানো হয়। শিবায়া পুষ্পার কাছ থেকে চলে আসার কিছুক্ষণ পরে পুষ্পাকে আবারও শিবায়ের বাড়িতে নিয়ে আসা হয়। শিবায়া পুষ্পাকে বলে, চেস খেলায় সবসময় কে যেতে জানো তো? রাজা। আর আমি হচ্ছি এই গ্রামের রাজা, যে খেলায় যেতে সবসময় যেতে। আমিও জিতি, আমাকে হারানোর মতো কেউ নেই। আর তুমি সেই রাজাকেই হারাতে এখানে এসেছিলে, কিন্তু এখানে আসার আগে তুমি রানীর কথা ভেবেছিলে যে রাজার রানী কোথায়? তখনই পুষ্পাকে নিয়ে সেই উঠানের একটি কবর দেখাতে থাকে, যেখানে কবর খোঁড়ার পরে সেখান থেকে একটি কঙ্কাল বের হয়ে আসে। অর্থাৎ শিবায়া তার স্ত্রীকেও মেরে ফেলেছিল তার বিরুদ্ধে কথা বলার জন্য। পুষ্পা এসব কিছু দেখে অবাক হয়ে যায়। তখনই পুষ্পা দেখতে পায় শিবায়ের লোকেরা পুলিশ অফিসার প্রসাদকে আহত অবস্থায় সেখানে ধরে রেখেছে। পুষ্পা এদের দেখে অবাক হয়ে যায়। অর্থাৎ শিবায়া জানতে পেরে গিয়েছিল পুলিশ অফিসার প্রসাদ এবং পুষ্পা তার বিরুদ্ধে কাজ করছে, তার সব তথ্য প্রমাণ ফাঁস করার চেষ্টা করছে। এটা করে পুষ্পার চোখের সামনে পুলিশ অফিসার প্রসাদকে মেরে ফেলে সেই কবরেই দাফন করে দেয়। আর পুষ্পাকে বলে, দেখো কতগুলো গোলাপ গাছ, প্রত্যেকটা গোলাপ গাছই আমার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিল, তাই আমি এখানে তাদের রোপণ করেছি। পুষ্পার বুঝতে বাকি থাকে না শিবায়া কত বড় একজন স্বৈরাচার এবং জালিম। শিবায়া বলে, আমি জানি তুমি আমার ব্যাপারে সবকিছু জানো, কিন্তু তারপরও আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমি জানি তুমি মুখ খুলতে পারবে না, আর মুখ খুললেও তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আর আমি চাই তুমি আমার সত্যগুলো জেনে এই সত্যগুলো নিয়েই বেঁচে থাকো, কারণ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। রাঙা বলে, তুমি চাইলে আমি ওকে মেরে ফেলে এখানেই কবর দিয়ে দিতে পারি, এভাবে ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। কিন্তু শিবায় বলে, না, ও বেঁচে থাকবে, ও শুধু আমার জন্যই বেঁচে থাকবে। এরপরেই পুষ্পাকে আবারও সেই বাড়িতে দিয়ে আসা হয়। পুষ্পা এবং পুলিশ অফিসার প্রসাদ কিভাবে শিবায়ের বিরুদ্ধে কাজ করছিল এবং প্রমাণ জোগাড় করছিল সেগুলোই দেখানো হয়। সেখানে প্রথমে সবাই সন্দেহ করে সেই ডক্টরকে, কারণ বিভিন্ন মেয়ের মত অনুযায়ী সেই ডক্টরের কাছে চিকিৎসা নিতে গেলে সেই ডক্টর তাদের বিভিন্ন জায়গায় স্পর্শ করত। পুলিশ অফিসার প্রসাদ যখন সেই ডক্টরকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, সে বলে সে একটু একটু করত, কিন্তু তার ভুল হয়ে গেছে। সেই মেয়ে স্বর্ণা মারা যাওয়ার পরে সে এই ধরনের কাজ আর করেনি। তখনই পুলিশ অফিসার প্রসাদ জিজ্ঞেস করে, তাহলে তোমার ঘর থেকে এই ধরনের অ্যাডাল্ট বই কেন পাওয়া গেল? তখনই ডক্টর বলে, এই বইগুলো তার নয়,
এই বই শিবায়ার। যখনই সেই ডক্টর শহরে যেত ওষুধ নিয়ে আসার জন্য, তখনই শিবায়া তাকে বলতো এই ধরনের বইগুলো নিয়ে আসার জন্য। এরপরেই পুলিশ অফিসার প্রসাদ এবং পুষ্পা সন্দেহ করতে থাকে শিবায়াকে এবং তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। এবং একটা সময় প্রসাদ একাই চলে এসেছিল শিবায়াকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু শিবায়ের লোকেরা তাকে মেরে ফেলে সেখানেই পুঁতে রাখে। এরপরেই সকালের ঘটনা দেখানো হয়, যেখানে পুষ্পা চলে আসে লক্ষ্মীর কাছে আর তাকে সবকিছু খুলে বলে। লক্ষ্মী ও দাসীর মৃত্যুর সংবাদ শুনে একেবারেই ভেঙে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই লক্ষ্মী তার মেয়ে সিরিকে নিয়ে আসে শিবায়ের কাছে আর বলে দাসী এখনো বাড়ি ফেরেনি। শিবায়া বলে ও তো শহরে গেছে, হয়তো কোনো কাজে গেছে, চলে আসবে। সে সিরিকে বলে তোমার তো বার্থডে, এই বলে সে তাকে কিছু টাকা দেয়। এরপরে শিবায়া লক্ষ্মীকে বলে তুমি যে মাছ রান্না করো, তোমার হাতের মাছ রান্না আমার অনেক ভালো লেগেছে, আজকে রাতেও আমি সেটা খাবো। রাতের বেলায় শিবায়া যখন লক্ষ্মীর বাড়িতে খেতে আসতে যাবে, তখনই দেখতে পায় তার গাড়িটা নষ্ট হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, রাঙ্গা তাকে যেতে নিষেধ করে, বলে আমি বাড়িতেই খাবার রান্না করছি, তুমি থেকে যাও। কিন্তু শিবায়া বলে তোমার হাতের মাছের স্বাদ আর ওর হাতেরটা আলাদা, আজকে আমি ওর হাতের মাছ রান্নাই খাবো। এটা বলে কয়েকজন লোক নিয়ে সে লক্ষ্মীর বাড়িতে চলে আসে। লক্ষ্মী তাদের খাবার দেয়, সবাই খেতে শুরু করে আর লক্ষ্মী সেখানেই বসে সবাইকে দেখতে থাকে, কারণ সে তো জানতো শিবায়া তার হাজবেন্ড দার্শিকে মেরে তার বাড়ির সামনেই পুঁতে রেখেছে। সেখানে সবাই খাবার খাচ্ছিল আর লক্ষ্মী তার মেয়ে শিরকে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে শিবায়ের লোকেরা আর খাবার খেতে পারছিল না, কারণ সেই খাবারগুলোতে লক্ষ্মী বিষ মিশিয়ে রেখেছিল। সেই খাবারগুলো খেয়ে সবাই সেখানে ঢলে পড়ে। ঠিক ওই সময়টাতে সেখানে পুষ্পা চলে আসে। পুষ্পা একে একে সবার গলা কেটে সেখানেই মেরে ফেলে। কয়েকজন বাইরে পালিয়ে যেতে চাইলে পুষ্পা তাদেরকেও মেরে ফেলে। আর শিবাও সেখানে বুঝতে পেরে যায় লক্ষ্মী আর পুষ্পা মিলে তাকে মেরে ফেলার জন্যই এই কাজটা করেছে। সব লোকগুলোকে মারার পরে পুষ্পা দাসীর কবরের সামনে, অর্থাৎ যেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে বসে অঝরে কাঁদতে থাকে। আর সবশেষে দাসীর কবরের সামনেই শিবায়াকে সে গলা কেটে সেখানেই মেরে ফেলে। এরপরে সেই ঘর থেকে রক্ত লাশগুলো সরিয়ে ফেলে। অনেকক্ষণ ধরে শিবায়া বাসায় না ফেরায় রাঙা সেখানে চলে আসে শিবায়ের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু ঘরের ভেতরে সে রক্তের ছাপ দেখতে পায়। সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। আর রাঙ্গা কিছু বলে ওঠার আগেই পুষ্পা তাকে পেছন থেকে আঘাত করে মেরে ফেলে। আর একই রকমভাবে লক্ষ্মীর বাড়ির সামনে অনেকগুলো গর্ত করে সেই সবগুলো লাশ পুঁতে ফেলে এবং ওপরে গোলাপ গাছ লাগিয়ে দেয়। সকালবেলায় পুষ্পা লক্ষ্মীকে বলে আমার কাজ শেষ হয়ে গেছে, এই গ্রামে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটা শেষ, আমি আর এখানে থাকতে পারবো না, আমি অন্য কোথাও চলে যাচ্ছি, তুমিও সিঁড়িকে নিয়ে অন্য কোথাও চলে যাও, অন্য কোথাও যেয়ে নতুন করে জীবন শুরু করো। পুষ্পা সেই গ্রাম থেকে চলে যায়। সিরি লক্ষ্মী তারাও চলে যায়। অন্যদিকে দেখা যায় একজন পুলিশ অফিসার সেই গ্রাম প্রধান অর্থাৎ শিবায়ের বাড়িতে আসে এবং সেই বাড়ির উঠোন খুঁড়তে শুরু করে। আর সেখানে শিবায়ের আসল মুখোশটা সবাই বুঝতে পারে, কারণ সেখানে মাটির নিচ থেকে একের পর এক লাশ এবং কঙ্কাল বের হতে থাকে। গ্রামের মানুষরা বুঝতে পারে শিবায় আসলে কত বড় একটা অমানুষ এবং নিষ্ঠুর মানুষ ছিল। কিন্তু এই পুলিশ অফিসার কিভাবে খবর জানলো যে শিবায়ের উঠোনে এই লাশগুলো রয়েছে সেটা দেখানো হয় না। অন্যদিকে কে এই পুলিশ অফিসার সেটাও দেখানো হয় না। এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে দেখানো হবে কিভাবে সেই পুলিশ অফিসার লক্ষ্মী এবং পুষ্পাকে খুঁজে বের করেছিল, এছাড়া সে কিভাবে শিবায়ের আসল মুখোশ জানতে পেরেছিল। আর এখানে ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।